শুরু হচ্ছে অভিজ্ঞাপন। নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। অভিজ্ঞাপনের আরও একটি সকালে আপনাদের সবাইকে স্বাগত। আজ 12ই মার্চ 2026 ইংরেজি। প্রতি বছর আজকের এই দিনটিকে আমরা পালন করি বিশ্ব গ্লুকোমা দিবস হিসেবে, আর 8ই মার্চ থেকে 14ই মার্চ পর্যন্ত পালন করা হয় বিশ্ব গ্লুকোমা সপ্তাহ হিসেবে। আসলে আমাদের সবার মনেই কিন্তু প্রশ্ন আসতে পারে, গ্লুকোমা কী এবং কেন আমরা এই গ্লুকোমা দিবস পালন করব। গ্লুকোমা হলো চোখের এমন একটি গুরুতর রোগ যা সাধারণত চোখের আভ্যন্তরীণ চাপ বেড়ে যাওয়ার কারণে হয়। অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে স্থায়ী অন্ধত্ব পর্যন্ত ঘটাতে পারে। গ্লুকোমা কিন্তু একটি নীরব ঘাতক, কারণ প্রাথমিক পর্যায়ে এর কোনো লক্ষণ কিন্তু বোঝা যায় না। নিয়মিত চোখ পরীক্ষা এবং সঠিক চিকিৎসার মাধ্যমেই দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব, কারণ চোখের ভেতরের যে তরল অর্থাৎ অ্যাকুয়াস হিউমার রয়েছে তা অনেক সময় জমে যায় এবং সঠিক নিষ্কাশন না হওয়ার কারণে চোখের ভেতরের চাপ বেড়ে যায়, যা মস্তিষ্কে দৃশ্য প্রেরণের প্রধান স্নায়ুটিকে অর্থাৎ অপটিক নার্ভকে ক্ষতিগ্রস্ত করে দেয়। দু রকমের লক্ষণ রয়েছে, ওপেন অ্যাঙ্গেল এবং ক্লোজড অ্যাঙ্গেল। শুরুতে কোনো ধরনের লক্ষণ থাকে না ওপেন অ্যাঙ্গেলের বেলায়। ধীরে ধীরে পাশের দৃষ্টি কমে যায় এবং একটি বলয় আকৃতি তৈরি হয়। আর ক্লোজড অ্যাঙ্গেল অর্থাৎ হঠাৎ করে যে গ্লুকোমা সৃষ্টি হয় তার মধ্যে রয়েছে তীব্র চোখ ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব, চোখ লাল হয়ে যাওয়া এবং ঝাপসা দৃষ্টি। তাই সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্যই কিন্তু এই গ্লুকোমা দিবস পালন করা হয়ে থাকে। ইতিহাসের দিনপুঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় ইতিহাস। আজ বৃহস্পতিবার 12ই মার্চ। এক নজরে দেখে নেব ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনদের জন্ম মৃত্যুদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। আজকের দিনেই 1954 সালে ভারতের রাষ্ট্রভাষাগুলোতে রচিত সাহিত্যের উন্নতি এবং সমন্বয়ের লক্ষ্যে ভারত সরকার সাহিত্য একাডেমি প্রতিষ্ঠা করেছিল। আজকের দিনেই ডান্ডি অভিযান, যা লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত, 1930 সালের মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছিল। এটি ছিল একটি ঐতিহাসিক অহিংস আন্দোলন। ব্রিটিশদের লবণের ওপর একচেটিয়া কর এবং অন্যায় আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গান্ধীজি তার 78 জন অনুগামীকে নিয়ে সবরমতী আশ্রম থেকে ডান্ডি উপকূল পর্যন্ত প্রায় 385 কিমি পথ পায়ে হেঁটে অতিক্রম করেছিলেন। তাছাড়া আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী অতুল চন্দ্রগুপ্ত 1884 সালে। আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন প্রখ্যাত বাঙালি গায়িকা উৎপলা সেন 1924 সালে। পাশাপাশি যাদেরকে আমরা হারিয়েছি, কথাশিল্পী সমরেশ বসুর মৃত্যু হয়েছিল আজকের দিনে 1988 সালে। আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন প্রখ্যাত মঞ্চ অভিনেত্রী কেয়া চক্রবর্তী 1977 সালে। পাশাপাশি আজকের দিনে আমরা হারিয়েছিলাম ভারতীয় বাঙালি চিত্রশিল্পী এবং নকশাকার গণেশ পাইনকে 2013 সালে। আজকের দিনটি আরও একটি বিশেষ কারণে বেশ গুরুত্বপূর্ণ, যেমন আজকে কিন্তু বিশ্ব কিডনি দিবস।
বিশ্ব কিডনি দিবস আমাদের মনে করিয়ে দেয় যে কিডনি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনি আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়, শরীরের জল এবং লবণের ভারসাম্য বজায় রাখে আর রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। আজকের দিনে অনেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং অনিয়মিত জীবনযাত্রার কারণে কিডনি রোগের সংখ্যা দ্রুত বাড়ছে। অনেক সময় কিডনি রোগের প্রাথমিক লক্ষণ কিন্তু খুবই কম থাকে, যেমন শরীর ফুলে যাওয়া, প্রস্রাবের পরিবর্তন, ক্লান্তি বা দুর্বলতা। কিডনি সুস্থ রাখতে হলে কিছু সহজ অভ্যাস নিশ্চয়ই করতে হবে, যেমন পর্যাপ্ত পরিমাণে জল পান করা, সুষম খাদ্য গ্রহণ করা, নিয়মিত ব্যায়াম করা, রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখা, আর ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ না খাওয়া। মনে রাখতে হবে, আমাদের কিডনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা আর সুস্থ জীবনযাপনই আমাদের এই রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। এবারে চলে যাচ্ছি চিঠিপত্রে। প্রতি মাসে আপনারা বিষয়ভিত্তিক আপনাদের মনের কথাগুলো আমাদের কাছে পৌঁছে দেন এই চিঠির মাধ্যমে। আজকে প্রথম চিঠিখানি লিখেছেন শক্তিশঙ্কর সামন্ত, ধারসা, কাজীপাড়া, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে। লিখছেন, খাদ্য রসনার বিত্ত বাসনা কার্যত সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। অতি সাম্প্রতিক এক সমীক্ষা রিপোর্ট বলছে, বিশেষত এক শ্রেণীর মধ্যবিত্ত তথা আর্থিকভাবে সচ্ছল বাঙালি অপরিমিত খাদ্যাভ্যাসের ফলে নানা প্রকার রোগের শিকার হয়ে পড়ছে এবং শেষমেশ জীবনের পরন্ত বেলায় এসে বাঁধা ধরা নিয়মের মধ্যে বাঁধা পড়ে যাচ্ছে। বলাই বাহুল্য, মানুষের অপরিমিত খাদ্য গ্রহণের কারণই হল যেমন খুশি রসনা নিবৃত্তি এবং ভোগবাদী মানসিকতায় অভ্যস্ত হতে থাকার কুফল। যারা ভাবছেন বিত্ত বাসনার সঙ্গে রসনাবৃত্তির সম্পর্ক আছে নাকি, হ্যাঁ আছে। মানুষের বিত্ত বাসনা উত্তরোত্তর বাড়তে থাকার অর্থ তার আরও অর্থ চাইয়ের পিছনে ছুটতে থাকা। আর তখনই এটা যেন এক দুরারোগ্য ব্যাধিতে রূপান্তরিত হয়। আসলে এই মনুষ্য সমাজ বড় বিচিত্র। আশ্চর্যের কথা, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কবির এ উক্তির পক্ষেও কোনো যুক্তি প্রতিপন্ন হওয়া কঠিন, কেননা এই বিশ্ব চরাচরে মানুষ সবার মাঝখানে থেকেও আসলে সে একাকী। এই আপাত হিংসার কারণেই মানুষ প্রলোভনের ছায়ায় ছায়ায় হেঁটে চলেছে 12 মাস। আর এই আপাত একাকিত্বের কারণ তার স্বার্থপরতা। হয়তো আলোক বর্ষকাল, কিন্তু এ পথে পা রাখার কারণ কি? অবাক হতে হয়, মানুষ বুদ্ধিশ্রেষ্ঠ জীব হয়েও তার বুদ্ধিমত্তার সত্য পরিচয় মেলে কিনা উত্তর পাওয়া কঠিন। ব্যক্তিগতভাবে মনে হয়, প্রতিটা মানুষেরই জীবিতকালে শ্মশানে বা কবরস্থানে অন্তত 2-1 বার যাওয়া প্রয়োজন। এই যে আমরা অর্থের অভিমুখে ছুটে মরছি দিনরাত, প্রশ্ন জাগে, এর আসল উদ্দেশ্যটা কি? যারা নিতান্তই দরিদ্র, দিন আনতে পান্তা ফুরোয়, তাদের অর্থের পিছনে হন্যে হওয়া আর বিত্ত বাসনাকারীদের ব্যাপারগুলো 7-17 তফাৎ নয় কি? দেশের জাতীয় আর্থিক সমীক্ষায় বলে দিচ্ছে, ভারতের 40-50% সম্পদ করায়ত্ত মাত্র 10% বিত্তবান তথা ধন কুবেরের হাতে। তো প্রশ্ন জাগবেই, আচ্ছা ওরা কি মরণের পরেও ক্রেনে করে বিষয় সম্পত্তি বা আলমারি ভর্তি অর্থ
সবই ওপরে নিয়ে যাবে স্বর্গের সিঁড়িপথ পার হতে হতে? এমনটা আদৌ সম্ভব? শক্তিশঙ্কর সামন্ত, ধারসা, কাঁচিপাড়া, হাওড়া, পশ্চিমবঙ্গ। বন্ধুরা, লিখছি তোমায় পর্বে মার্চ মাসের প্রথম বিষয় ছিল নারীর লড়াই। আর এই বিষয় নিয়ে চিঠি লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য বরানগর থেকে। শুনছ, কবি নারীর লড়াই চলছে চিরন্তন, হোক সে অতীত কিংবা বর্তমান। রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাধা, 22 বছর এক চাকাতেই বাঁধা। জানো কবি, সেই চাকাটা ঘুরছে আজও, চক্রবুহে নারীর লড়াই চলছে নিরন্তর। সব কাজেতেই পড়ছে শুধু বাধা, মরুভূমির মাঝে যেন মরীচিকার ধাঁধা। সবাই আমায় বললে লক্ষ্মী সতী, ভালো মানুষ অতি, কিন্তু তারা কি জানে চাকার পিষ্টে যন্ত্রণাতে কাঁদছি দিবারাতি। বুঝল না কেউ, বলল লক্ষ্মী সতী। 10 ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে পৌঁছেছি আজ জীবন প্রান্তে এসে। শক্ত শরীর পড়েছে ভেঙে, কিন্তু চলা থামেনি আজও। সব কাজই তো করছি ভালোবেসে, নারীর লড়াই জিতবো আমি শেষে। সকলে ভালো থাকুক। অঞ্জলি ভট্টাচার্য, 29/2, কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 36। পরের চিঠিখানি লিখেছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, বন্ধু অভিজ্ঞাপন। এমন বিষয়ের হাতছানিতে আমাদের সংখ্যাগরিষ্ঠ জনগণ ছুটে চলেছি, ছুটছি আর ছুটছি, অনবরত ছুটে চলেছি বিত্ত অর্জনের তাগিদে। অধিকাংশই ছুটছে নিত্যদিনের ক্ষুধা নিবৃত্তির জন্য, আর কিছু অংশ তীব্র ভোগবাদের আহ্বানে আরও বিত্তের সংস্থানের জন্য মরিয়া। বর্তমান সময়ে চট জলদি লাভের আশায় লটারি নামক এক জুয়ার আসরে ঘুরঘুর করছে সবাই। দিনে 3 বার ড্র হচ্ছে। একটা টিকিট 6 টাকা দামের হলেও 5খানা কেনা বাধ্যতামূলক করেছে বিক্রেতারা। আমার নজরে দিন আনে দিন খাই এমনই মানুষের সংখ্যা সব থেকে বেশি। এই সর্বনাশা নেশার মুখ্য ভূমিকা অন্দর থেকেই হচ্ছে। আমার দেখা একটা ঘটনা বলছি। চাকরি করার সত্ত্বেও তীব্র ভোগবাদ ওকে শেষ করে দিয়েছিল। ভোগবাদের সঙ্গী হয়েছিল অসৎ বন্ধুত্ব। দিনে দিনে অর্থের চাহিদা বাড়ছিল। সেই অর্থ একসময় অফিসের থেকে অসৎভাবে নেওয়া হয়েছিল, ধরা পড়েছিল স্বাভাবিক নিয়মেই। বিচার প্রক্রিয়া চলেছিল বিভাগের আইনানুগ। চাকরিচ্যুত হয়েছিল। বাড়ি থেকে বিতাড়িত হতে সময় লাগেনি। একটা সময় শুনেছিলাম আত্মহত্যা করেছে ওই সহকর্মী বন্ধুটি। এই বিত্তের উগ্র বাসনাই তার কাল হয়েছিল। আমরা ভুলে যাই এই বাক্য বন্ধুটি, কাট ইয়োর কোট অ্যাকর্ডিং ইয়োর ক্লথ। সবাইকে বাসন্তিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর।
এবারের চিঠিখানি লিখেছেন কৃষ্ণা কর্মকার খরার থেকে। তিনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, বিত্ত অর্থাৎ ধন সম্পদ, সাধারণ মানুষ মাত্রেরই থাকে বিত্ত বাসনা। কারণ যাপনের প্রতি পদেই যে বিত্তের প্রয়োজন। সুন্দর এবং সুস্থ জীবন যাপনের জন্য বিত্ত অপরিহার্য। তাই মানুষ মাত্রই বিত্তের পিয়াসী। আবার জীবন স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে, ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে মানুষ কিন্তু সর্বদাই বিত্ত সঞ্চয়ে মনোযোগী হয়। তবে এই বিত্ত বাসনা প্রায়শই মানুষকে লোভী করে তোলে। তখন সে আর বিত্ত অর্জনের পথের বাঁধ বিচার করে না। বিত্ত চাই, চাই আরও বিত্ত, তারপর যেমনই হোক না কেন। যেমনটা আমরা বর্তমানে সাধারণ মানুষের মধ্যে দেখতে পাই। বিত্ত বাসনা আজ মানুষকে এমন পঙ্কে টেনে নামিয়েছে, তা কিন্তু ভাবলে অবাক হতে হয়। আজকাল বাথরুম, খাটের তলা, রান্নাঘর সব জায়গা থেকেই বেরোচ্ছে কোটি কোটি টাকা। এই অনাচারের কি কোনো মাত্রা আছে? তাছাড়া আমরা ইতিমধ্যেই জেনেছি চিটফান্ড কেলেঙ্কারির কথা। সাধারণ মানুষের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা অর্থ কি এমনভাবে নষ্ট হচ্ছে, কেউ কেউ আবার সর্বস্ব হারিয়ে আত্মহননের পথও বেছে নিয়েছে। শুনলে মনটা বিষণ্ণতায় ভরে ওঠে। এইসব বেভিচারীদের বিচার হবে কোন কাঠগড়ায়? তাই বলবো, সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য যেটুকু বিত্ত প্রয়োজন, আমরা সৎ পথে যদি সেটুকুই অর্জন করতে পারি, তাহলে ক্ষান্ত থাকব। তার বেশির জন্য কখনো সচেষ্ট হব না। এতেই মিলবে মহাশান্তি। সকলকে অনেক অনেক ফাগুয়ার রং মাখিয়ে দিলাম। সকলেই রঙিন হয়ে থাকুন, এই কামনায় কৃষ্ণা কর্মকার, খরার। জানি আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে, সে তো আমি জানি। আমার যত বিত্ত প্রভু, আমার যত শীত শেষেই তেমন কোনো কারণ ছাড়াই আমাদের ক্লান্তি বা শক্তিহীনতায় ভুগতে হয়। কারো কারো অতিরিক্ত ঘুম পায়। একে বলে সিজনাল ফ্যাটিক বা ঋতু পরিবর্তনের ক্লান্তি। সব ঋতুর শেষেই নতুন ঋতুর সঙ্গে মানিয়ে নিতে শরীর কিন্তু কিছুটা ক্লান্তি বোধ করে। শীতকালে দিনের আলো সবচেয়ে কম থাকে, তাপমাত্রা সারা বছরের তুলনায় থাকে সবচেয়ে কম। তাই এই ঋতুর শেষেই শরীরকে সবচেয়ে বেশি পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হয়, আর তাই সবচেয়ে বেশি ক্লান্তি অনুভূত হয়। শ্রোতা বন্ধুরা, এই কথার সঙ্গে আপনারাও নিশ্চয়ই নিজেদেরকে সম্পর্কিত করতে পারছেন। কারণ শীতের শেষে কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের মধ্যেই এই লেথার্জি ভাবটা বা ক্লান্তি ভাবটা চলে আসে। চলুন জেনে নেই এর কারণ কী কী রয়েছে। শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বদলায় শীতকালে দিনের আলো কম থাকতে, আর বসন্তে একটু একটু করে আলো বাড়তে থাকে, ফলে দিন বড় হতে থাকে। শরীরের সার্কাডিয়ান রিদম ঠিকমতো খাপ না খাওয়ায় আমরা ক্লান্ত বোধ করি। এমনকি এ সময় যে কোনো কাজে মনোযোগ দেওয়াও কিন্তু কঠিন হয়ে পড়ে। মানুষ শীতকালে গড়ে বেশি ঘুমোয়, অন্য সব ঋতুর মধ্যে তা সর্বোচ্চ।
দিনের আলো কম থাকায় ঘুমের চক্র বদলে যায়, বসন্তে আবার সূর্য ওঠা ডোবার সময় বদলে গেলে শরীর ঠিকভাবে আগের রুটিনে কিন্তু ফিরে আসতে সময় নেয়, ফলে ক্লান্তি লাগে। শীতকালে সূর্যের আলো কম থাকলে ভিটামিন ডি এর মাত্রা কমে যায়, ফলে ক্লান্তি তো লাগেই, সেই সঙ্গে পেশির দুর্বলতা দেখা যায়, মেজাজও সহজে বিগড়ে যেতে পারে। শীতে অনেকেই বাইরে কম যান, কম শরীর চর্চা করেন, ফলে মেটাবলিজম ধীরে ধীরে শান্ত হয়ে যায়। বসন্তে সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে শরীর প্রথম দিকে সেই পরিবর্তন কিন্তু মানিয়ে নিতে একটি শক্তি খরচ করে, তাই ক্লান্ত লাগে। আর ঋতু পরিবর্তনের সঙ্গে সহজে মানিয়ে নিতে আর ক্লান্তি ভাব কমাতে গায়ে সকালের রোদ লাগান, আর সকাল সকাল হাঁটুন বা ব্যায়াম করুন। ভোরে ঘুম থেকে উঠে ঝলমলে মিষ্টি রোদে যদি 30 মিনিটের জন্য হাঁটতে বেরিয়ে যান, তাহলে কিন্তু এক ঢিলে 2 পাখি মারা হবে। তাতে সারা দিনের ক্লান্তি মোকাবিলা করা যাবে সহজেই। এবারে জানিয়ে দিচ্ছি একটি তথ্য। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আদিবাসী মহিলা সমিতি পরিচালিত আগরতলা প্রগতি রোড স্থিত অনুরূপা একাডেমিতে 2026-2027 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত জনজাতি ছাত্রীদের ভর্তি চলছে। ছাত্রীদের বিদ্যালয়ে থাকা খাওয়ার জন্য কোনো প্রকার খরচ বহন করতে হবে না। বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার দেওয়া রয়েছে 8787619288 এই নম্বরে। রয়েছে আরও একটি তথ্য। আগামীকাল অর্থাৎ 13ই মার্চ ধর্মনগরে ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে জেলা ভিত্তিক মহিলা জনশুনানি অনুষ্ঠিত হবে। ধর্মনগরের সার্কিট হাউসে সকাল 11টা থেকে এই মহিলা জনশুনানি শুরু করা হবে। এই কর্মসূচিতে উত্তর ত্রিপুরা জেলার মহিলাদের 6টি অভিযোগের শুনানি হবে। মহিলা সংক্রান্ত অভিযোগগুলি দ্রুত নিষ্পত্তি করা এবং অভিযোগকারীদের জেলা প্রশাসন এবং পুলিশ কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই জনশুনানি কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি নতুনভাবে অভিযোগ থাকলে তা গ্রহণ করা হবে এবং তা শুনানি করা হবে। এবারে জানিয়ে দিচ্ছি একটি কর্মখালী বিজ্ঞপ্তি। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে 349 জন নিয়োগ করবে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ এবং এসএসবি, এই 5টি কেন্দ্রীয় বাহিনীতে। নিয়োগ করা হবে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট 2026 পরীক্ষার মাধ্যমে। প্রার্থী বাছাই করবেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, আর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 19শে জুলাই। ত্রিপুরার প্রার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র কিন্তু আগরতলায় রয়েছে। আর বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 25 বছর পর্যন্ত। অবশ্যই কিন্তু আজকের মধ্যে অর্থাৎ 12ই মার্চের মধ্যে আপনারা অনলাইনে দরখাস্ত জমা করবেন। বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু 21শে ফেব্রুয়ারি 2026-এ প্রকাশিত এমপ্লয়মেন্ট নিউজ দেখে নিতে পারেন। জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। প্রয়াস শিক্ষা নিকেতন তুলামুড়া উদয়পুর গোমতী ত্রিপুরা থেকে শিক্ষকের শূন্যপদ পূরণের জন্য দরখাস্ত জানানো হচ্ছে। আগ্রহী প্রার্থীদের তাদের আপডেট করা জীবন বৃত্তান্ত, সাম্প্রতিক ছবিসহ জমা দিতে অনুরোধ করা হচ্ছে। আর শেষ তারিখ 17ই মার্চ। হোয়াটসঅ্যাপ নম্বরে জমা দিতে হবে। হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 9856951512। আবারও বলে দিচ্ছি,
হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9856951512 আর তাদের ওয়েবসাইট হচ্ছে প্রয়াস niketan@gmail.com। প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা স্নাতক, ইন্টারমিডিয়েট, ডিএলএড এবং এনটিটি মন্টেসরি ট্রেনিংপ্রাপ্ত হতে হবে। শুনলেন কাজের খবর। এবারে চলে আসছি আবহাওয়ার বিজ্ঞপ্তিতে। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। সকালের দিকে কিছুটা কুয়াশা পরিলক্ষিত হতে পারে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 33.3 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 23.4 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 49%। আহায়াজি বসন্তে এত ফুল ফুটে। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের মতো বিজ্ঞাপনের পর্ব থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইতিকণা মুখোপাধ্যায়। আমি কোয়েল ভট্টাচার্য।